ট্রাইব্যুনাল এই আবেদন গ্রহণের পর নির্দেশ দেবে সম্পত্তির আগের মালিক, যিনি এখন দখলদার নামে পরিচিত। এখানেই ভয় পেয়ে যাবেন না, অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদে, ধারা থেকে ধারায় আতঙ্ক আরও বাড়তে থাকে। কিন্তু দারুণ বিষয় হলো, ওয়াকফের ধারা 28 অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট, এরপর আরও মারাত্মক ধারা 107, জরুরি অবস্থার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কয়েকটি চিঠি লিখেছিলেন। আজ এই ওয়াকফ সংশোধনী বিল হওয়ার পর দেশের বহু নাগরিক এর গভীরতা বুঝতে তো পারছেন না। পক্ষে বিপক্ষে বহু আলোচনা সমালোচনা চলছে। ব্যাখ্যা চেয়ে বিবেক তীর্থের কাছে ইমেল আসছে। ভারতে প্রতিরক্ষা বিভাগ এবং রেলওয়ের পর তৃতীয় বৃহত্তম জমির মালিকানা হলো ওয়াকফ। ওয়াকফের অধিকাংশ জমি ব্রিটিশ শাসনের সময়ের, যা ব্রিটিশ শাসকরা খুব সোজা কথায় এদের মন জয় করার কৌশল স্বরূপ রাজনৈতিক লাভের হিসেবে কষেছিল। অনেক ওয়াকফ সম্পত্তির প্রারম্ভিক ইতিহাস 1857 সাল পর্যন্ত গড়ায়। দিল্লির মধ্যে 77% এলাকা ওয়াকফ জমির ওপর অবস্থিত, যার মধ্যে দিল্লি হাইকোর্টও রয়েছে। সম্প্রতি সংস্কার করা যে সেন্ট্রাল ভিস্তা, যেখানে নতুন সব সরকারি ভবনগুলো নির্মিত হচ্ছে, সেটিও ওয়াকফ জমির ওপর। সিজিও কমপ্লেক্স, জওহরলাল নেহেরু স্টেডিয়াম ওয়াকফের জমির অন্তর্ভুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এক প্রকার বাধ্য হয়েই কিছু কিছু ওয়াকফ সম্পত্তি অধিগ্রহণ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, 2014 সালে বিদায়ী ইউপিএ সরকার দিল্লির কেন্দ্রস্থলের 123টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকফের নামে দান করে এবং সেগুলোর ওপর সরকারের অধিকার সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়। এই সম্পত্তিগুলো 47-এর ক্ষমতার হস্তান্তরের সময় ব্রিটিশরা ভারতের নতুন সরকারের অধীনে দিয়ে গিয়েছিল এবং 70 বছর ধরে এগুলো অপরিবর্তিতই ছিল। কিন্তু 5ই মার্চ 2014-তে বিদায়ী কেন্দ্রীয় সরকার এগুলো ওয়াকফের হাতে তুলে দেয়। শুধু সরকারি ভবনগুলিই নয়, ওয়াকফ বোর্ডের দাবি অনুযায়ী মুকেশ আম্বানির আন্টিলাও নাকি ওয়াকফের জমির ওপরেই দাঁড়িয়ে আছে। ওয়াকফ বোর্ডের দাবি অনুযায়ী তারা 3,54,913টি এস্টেট এবং 8,66,035টি ছোট বড় বিভিন্ন সম্পত্তির মালিক, যা 8,02,000 একর ভারতীয় জমি জুড়ে বিস্তৃত। এর মধ্যে সবথেকে বেশি জমি উত্তরপ্রদেশে রয়েছে। সেখানে সুন্নি ওয়াকফ বোর্ডের 2,13,833টি এবং শিয়া ওয়াকফ বোর্ডের 15,386টি সম্পত্তি আছে। এই তথ্যগুলি অন্য কোথাও থেকে নেওয়া নয়, ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া থেকে সংগৃহীত হয়েছে, যাদের ওয়েবসাইটে লেখা রয়েছে, একবার ওয়াকফ চিরকাল ওয়াকফ। কেউ যদি বিষয়টি একটু গভীরভাবে অনুসন্ধান করেন, তবে দেখবেন যে এই উক্তিটি ওয়াকফ বোর্ডের কোনো সদস্যের নয়, বরং এটি ভারতের সুপ্রিম কোর্টের 1998 সালের রায়, কেস নম্বর 4372 SCR 398 থেকে নেওয়া হয়েছে। এই ঐতিহাসিক মন্তব্যটি করেছিলেন বিচারপতি ডক্টর আনন্দ। ওয়াকফ বোর্ডের একটি নথি থেকে কিছুটা অংশ যদি অনুবাদ করি, অনেকটা এইরকম হবে: ওয়াকফ হলো স্বেচ্ছায়, স্থায়ীভাবে এবং অপরিবর্তনীয়ভাবে নগদ অর্থ বা সম্পত্তির সম্পূর্ণ বা অংশ আল্লাহর উদ্দেশ্যে দান করা। একবার কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে সেটি আর কখনো উপহার, উত্তরাধিকার বা বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করা যায় না। এটি চিরকাল আল্লাহর সম্পত্তি হিসেবে থেকে যায় এবং ওয়াকফের মূল সম্পদ কখনো নষ্ট হয় না। তবে ওয়াকফ থেকে প্রাপ্ত আয় বা সুবিধাগুলি কেবল শরিয়াত অনুমোদিত কাজে ব্যবহার করা যেতে পারে। এই বিষয়ে 1995 সালের ওয়াকফ আইনের কয়েকটি ধারা যদি আমরা দেখি, তাহলে এর ব্যাপকতা এবং বিপজ্জনক কতটা তা আমরা একটু ধারণা করতে পারব। ধারা 4, ওয়াকফ জরিপ কমিশনারের ক্ষমতা। এই ধারা অনুযায়ী ওয়াকফ জরিপ কমিশনারকে দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রদান করা হয়েছে। এখানেই শেষ নয়, এর ওপর আবার এই জরিপের সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। অর্থাৎ যদি কোনো হিন্দুর সম্পত্তি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়, তাহলে ওয়াকফের অধীনে সেই জমির জরিপ পরিচালিত হবে এবং এই জরিপের খরচ বহন করতে হবে সেই হিন্দু করদাতাকেই। অথচ মানুষ বলে আমরা নাকি হিন্দু রাষ্ট্রে বসবাস করছি,
হিন্দু ছাড়া বাকি ধর্মের এদেশে নাকি অত্যাচারের অন্ত নেই। ধারা 40, ওয়াকফ বোর্ড আপনার যে কোনো সম্পত্তিকে যে কোনো সময় ওয়াকফ হিসেবে ঘোষণা করতে পারে। এই ধারাটির মাধ্যমে ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তির ওপর নিজের দাবি প্রকাশ করে, তবে সেই সম্পত্তির মালিকের দায়িত্ব এটা প্রমাণ করা যে সেটি ওয়াকফের নয়, এটি সেই সম্পত্তির মালিকের দায়িত্ব। যতক্ষণ না মালিক এই দাবির অসত্যতা প্রমাণ করতে পারবে, ততক্ষণ সেই সম্পত্তি ওয়াকফ হিসেবেই বিবেচিত হবে। এবার কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা কিভাবে নির্ধারণ করা হবে? বোর্ড নিজেই তথ্য সংগ্রহ করতে পারে যদি তাদের বিশ্বাস হয় যে কোনো একটি সম্পত্তি ওয়াকফ। যদি কোনো প্রশ্ন ওঠে ওই নির্দিষ্ট সম্পত্তি ওয়াকফ কিনা, বা সেটি সুন্নি ওয়াকফ না শিয়া ওয়াকফ, তাহলে বোর্ড প্রয়োজনীয় তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সমস্ত সিদ্ধান্তই বোর্ড গ্রহণ করবে। বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত যদি না ট্রাইব্যুনাল সেটিকে বাতিল বা পরিবর্তন করে। যদি বোর্ড মনে করে যে 1882 সালের ভারতীয় ট্রাস্ট আইন, 1860 সালের সোসাইটি রেজিস্ট্রেশন আইন বা অন্য কোনো আইনের অধীনে নিবন্ধিত কোনো ট্রাস্ট বা সংস্থার সম্পত্তি আসলে ওয়াকফ সম্পত্তি, তবে বোর্ড সেই বিষয়ে তদন্ত পরিচালনা করতে পারে, এবং যদি তদন্ত শেষে বোর্ড নিশ্চিত হয় যেটি ওয়াকফ সম্পত্তি, তবে সংশ্লিষ্ট ট্রাস্ট বা সংস্থাকে সেটি ওয়াকফ সম্পত্তি হিসাবে নিবন্ধন করতে বলা হবে, বা কারণ দর্শাতে বলা হবে কেন সেটি নিবন্ধন করা হবে না। নোটিশ অনুযায়ী যদি কারণ দর্শানো যায়, তাহলে বোর্ড তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় আদেশ দেবে। এই আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে যদি না ট্রাইব্যুনাল এটিকে বাতিল বা সংশোধন করে। এবার এখানে বুঝতে হবে, এই সব কিছু তথ্য সংগ্রহ করা, সিদ্ধান্ত নেওয়া, নোটিশ দেওয়া, সব কিছুই কিন্তু ওয়াকফ বোর্ড নিজেরাই করছে। অন্য কোনো প্রশাসন বা আইন এখানে লাগু হবে না। নিষেধাজ্ঞা একমাত্র জারি করতে পারে ওয়াকফ ট্রাইব্যুনাল। আপনার সম্পত্তি ওয়াকফ দখল করার পরে নোটিশ দিয়ে দেওয়ার পরেও আপনি যদি আগলে বসে থাকেন, তাহলে ধারা 54 মাধ্যমে ওয়াকফ বোর্ড আপনাকে দখলদার ঘোষণা করতে পারে। ধারা 54 আপনার নিজের সম্পত্তি ওয়াকফের এবং আপনি সেই ওয়াকফের সম্পত্তির দখলদার। এই ধারাটি ওয়াকফ বোর্ডকে এমন ক্ষমতা দেয় যার মাধ্যমে তারা কাউকে ওয়াকফ সম্পত্তির অবৈধ দখলদার ঘোষণা করতে পারে এবং তাকে উচ্ছেদ করতে পারে। ওয়াকফ সম্পত্তি থেকে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ পদ্ধতি কীরকম? যদি প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো অভিযোগ পান বা স্বতঃপ্রণোদিত হয়ে মনে করেন যে কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তির কোনো জমি, ভবন, স্থান বা অন্য কোনো অংশ দখল করে রেখেছেন এবং সেটি এই আইনের অধীনে নিবন্ধিত, তাহলে তিনি ওই ব্যক্তির কাছে নোটিশ পাঠিয়ে কেন তাকে দখলমুক্ত করতে আদেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে বলবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মুতাওয়াল্লি মানে ওয়াকফের যিনি তত্ত্বাবধায়ক তাকে অবহিত করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমির মালিকের আপত্তি গ্রহণের পর এবং তদন্ত শেষে যদি প্রধান নির্বাহী কর্মকর্তা নিশ্চিত হন যে সংশ্লিষ্ট সম্পত্তি ওয়াকফ এবং সেখানে অবৈধ দখলদার রয়েছে, তাহলে তিনি ট্রাইব্যুনালের কাছে উচ্ছেদের আদেশ চেয়ে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল এই আবেদন গ্রহণের পর নির্দেশ দেবে সম্পত্তির আগের মালিক, যিনি এখন দখলদার নামে পরিচিত, তিনি যাতে ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেন, এবং এই আদেশ ওয়াকফ সম্পত্তির প্রধান প্রবেশ পথে বা কোনো দৃশ্যমান স্থানে ঝুলিয়ে দেওয়া হবে। তবে ট্রাইব্যুনাল উচ্ছেদের আগে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সমস্ত কিছু, সমস্ত কথাবার্তা, যুক্তি, নিয়ম, আত্মপক্ষ সমর্থন সবই আলোচনা করা হবে ওয়াকফের নিজস্ব প্রতিনিধিদের সামনে। রাষ্ট্রের অন্যান্য আইনি ব্যবস্থা এখানে কোনো ভূমিকা পালন করতে পারবে না। যদি কেউ উচ্ছেদের আদেশ পাওয়ার 45 দিনের মধ্যে সেটি পালন করতে ব্যর্থ হয়, তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তা বা তার নিযুক্ত যে কেউ বল প্রয়োগ করে তাকে সরিয়ে এই ওয়াকফ সম্পত্তি দখল নিতে পারবে। তাহলে সংক্ষেপে বিষয়টা এরকম দাঁড়ায়, ওয়াকফ বোর্ড যখন সিদ্ধান্ত নেয় যে একটি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, তখন তারা সেই সম্পত্তির মালিককে ওই সম্পত্তির দখলদার হিসেবে চিহ্নিত করে এবং তাকে নোটিশ পাঠায়। এরপর বিষয়টি ওয়াকফ ট্রাইব্যুনালে নিয়ে যায় এবং ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় সম্পত্তিটি ওয়াকফ কিনা। যদি ট্রাইব্যুনাল মনে করে এই সম্পত্তিটি ওয়াকফ সম্পত্তি, তবে তারা উচ্ছেদের আদেশ দেয় এবং নির্দিষ্ট সময়ের পরে বল প্রয়োগ করে উচ্ছেদ করিয়ে দেয়। এখানেই ভয় পেয়ে যাবেন না, অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদে, ধারা থেকে ধারায় আতঙ্ক আরও বাড়তে থাকে। ধারা 85 অনুযায়ী কোনো দেওয়ানি আদালতে ওয়াকফ
ওয়াকফ সম্পত্তি বা এই আইনের অধীনে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিষয় নিয়ে কোনো মামলা বা আইনি কার্যক্রম গ্রহণ হবে না। তাহলে একটু বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন। ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে গেলে অর্থ, সময় সব কিছু নষ্ট করতে করতে ওয়াকফের অধীনেই দীর্ঘ ও বিপজ্জনক আইনি লড়াইয়ে নামতে হবে, এবং তার শেষ ফলাফল কি সেটা অত্যন্ত সহজেই অনুমেয়। প্রশ্ন ওঠে, 1945 সালের ওয়াকফ আইন, যা দুঃস্বপ্নের মতোই ভয়ঙ্কর এবং যে কোনো সময় নিরীহ সাধারণ বা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ এই জালে পড়ে তার সর্বস্ব খুইয়ে ফেলতে পারে, তা কিভাবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক কাঠামোর একটি দেশে কার্যকর করা হয়েছে? আইনটিতে এমন কোনো সুরক্ষা নেই যা হিন্দুদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফ দ্বারা দখল হওয়া থেকে রক্ষা করতে পারে। এটি শুধু সাধারণ ন্যায় বিচারের মূলনীতিগুলোর লঙ্ঘন নয়, বরং সংবিধানের একাধিক অনুচ্ছেদ, বিশেষ করে অনুচ্ছেদ 14, 15 এবং 25 মারাত্মক পরিপন্থী। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 14, 15 এবং 25 মূলত নাগরিকদের সমানাধিকার, বৈষম্যহীনতা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলে, স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। অনুচ্ছেদ 14 আইনের দৃষ্টিতে সমতা, রাইট টু ইকুয়ালিটির কথা বলে। এই অনুচ্ছেদ অনুযায়ী সমস্ত ব্যক্তি আইনের চোখে সমান এবং রাষ্ট্র কোনো ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সরকার যুক্তিসঙ্গত ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারবে, তবে কোনো অবৈধ বৈষম্য করা যাবে না। অনুচ্ছেদ 15 ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। রাষ্ট্র কোনো নাগরিকের বিরুদ্ধে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করতেই পারবে না। সংবিধানের অনুচ্ছেদ 25 ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলে। ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করে। অনুচ্ছেদ 25 ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার কথা বলে। প্রতিটি ব্যক্তি স্বাধীনভাবে ধর্মগ্রহণ, পালন, চর্চা এবং ধর্মপ্রচার করতে পারবেন। এটি শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়। 25 ধর্মপ্রচারের অধিকার থাকলেও এটি জোরপূর্বক ধর্মান্তর বা আর্থিক প্রলোভনের দ্বারা ধর্মান্তরকে কখনোই বৈধতা দেয় না। অনুচ্ছেদ 25 রাষ্ট্রের সীমাবদ্ধতা ও হস্তক্ষেপের ক্ষমতার কথা বলে। যদিও অনুচ্ছেদ 25 ব্যক্তি পর্যায়ে ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করে, তবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে, এই কথা 25 বলা হয়েছে। এই 3টি অনুচ্ছেদ ভারতের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে সংবিধান বা সরকারি নিয়ম কোনোটাই মানা হয় না। কিন্তু দারুণ বিষয় হলো, ওয়াকফের ধারা 28 অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করার জন্য দায়বদ্ধ থাকেন। অর্থাৎ সরকারি প্রশাসনকে ওয়াকফ বোর্ডের নির্দেশ কার্যকর করতে হবে, কিন্তু ওয়াকফ সরকার বা সংবিধান মানবে না। এরপর আরও মারাত্মক ধারা 107 সাধারণত আইনি সময়সীমার বা স্ট্যাচুট অফ লিমিটেশনের মাধ্যমে যে কোনো সম্পত্তি সংক্রান্ত মামলা দায়ের করতে হয়, যা লিমিটেশন অ্যাক্ট 1963 দ্বারা নির্ধারিত হয়। কিন্তু ওয়াকফ আইনের ধারা 107 অনুযায়ী এই সময়সীমা ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ ওয়াকফ যে কোনো সময় যে কোনো সম্পত্তির দাবি করতে পারে, এই দাবির জন্য সময়সীমা বলে কিছু নেই। এটি যেন অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় একই রাষ্ট্রের মধ্যে ওয়াকফ একটি সমান্তরাল সরকার, যা দেশের মূল সরকার কর্তৃক অনুমোদিত কিন্তু মূল সরকারের নির্দেশাধীন নয়। তাদের নিজস্ব আইনসভা, নিজস্ব প্রশাসন, নিজস্ব বিচার ব্যবস্থা, সমস্ত কিছু নিজস্ব। তারা একই রাষ্ট্রের মধ্যে যেন আরেকটি স্বাধীন সরকার। সব থেকে হাস্যকর ব্যাপার তখন হয় যখন তামিলনাড়ুর প্রায় 1500 বছরের পুরনো মন্দিরও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়। প্রশ্ন হলো, ইসলাম যখন মাত্র 1300 বছরের পুরনো, তখন 1500 বছরের পুরনো হিন্দু মন্দির কিভাবে ওয়াকফ সম্পত্তি হতে পারে? ওয়াকফ সম্বন্ধে যত বেশি পড়বেন ততই বুঝতে পারবেন যে এর শক্তির বড় অংশ কেবল কঠোর ওয়াকফ আইনের মাধ্যমেই প্রকাশ পায় না। জরুরি অবস্থার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কয়েকটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি সমস্ত রাজ্যকে তার আদেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছিলেন।
তিনি লিখেছিলেন যে যদি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নেয়, তাহলে ওয়াকফ বোর্ড সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, এবং যদি রাজ্য সরকার ওয়াকফ জমিতে দামি ভবন নির্মাণ করে ফেলে এবং সেগুলো খালি করা সম্ভব না হয়, তাহলে রাজ্য সরকারকে ওয়াকফ বোর্ডের সাথে স্থায়ী লিজে প্রবেশ করতে হবে এবং ওয়াকফ বোর্ডকে বাজার মূল্যের থেকে বেশি মূল্যের প্রিমিয়াম হিসেবে প্রদান করতে হবে। তিনি আরও লিখেছিলেন, ওয়াকফ বোর্ডগুলো সরকারি দফতরগুলোর দখলে থাকা ওয়াকফ সম্পত্তির তালিকা সরকারের কাছে পাঠিয়েছে, তাই তিনি প্রতিটি রাজ্যকে ওয়াকফের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এক প্রকার সরাসরি নির্দেশ পাঠিয়েছিলেন। ইউপিএ সরকারের শেষ সময়ে দ্য ওয়াকফ প্রপার্টিজ বিল 2014 রাজ্যসভায় উপস্থাপন করা হয়েছিল, যা ওয়াকফের উচ্ছেদ কর্মকর্তাদের এক মারাত্মক ক্ষমতা প্রদান করেছিল, যার মাধ্যমে এই কর্মকর্তারা যে কোনো কিছু, ছোট বাড়ি হোক বা বিশাল স্থাপত্য, কোনো মন্দির হোক বা মঠ, ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল হিসেবে ঘোষণা করে যে কোনো দিন যে কোনো সময় গুঁড়িয়ে দিতে পারতেন। এই বিল উত্থাপনের মাধ্যমে ওয়াকফ এস্টেট অফিসারের প্রতিটি আদেশকে চূড়ান্ত বলে গণ্য করা হয়েছিল, যা কোনো মৌলিক মামলা বা আবেদনের মাধ্যমে যুক্তি তর্ক প্রশ্নের আওতায় আনা যেত না এবং এর বিরুদ্ধে কোনো আদালতে নিষেধাজ্ঞাও জারি করতে পারত না। তবে বিষয়টি শুধু নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আসলে এই বিলটি সমস্ত ভারতীয় আদালতকে ওয়াকফের দখলে থাকা সম্পত্তি থেকে কোনো ব্যক্তির উচ্ছেদ বা ওয়াকফের দখলে নেওয়া সম্পত্তির কোনো স্থাপত্য ধ্বংস সংক্রান্ত মামলাগুলি গ্রহণ করার এখতিয়ার বহির্ভূত করেছিল। এই ধারা ও অনুচ্ছেদগুলি পড়লেই বোঝা যায় কিভাবে এই আইনের মাধ্যমে শুধু হিন্দুদের প্রতি নয়, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা, সমাজতান্ত্রিকতা, প্রজাতান্ত্রিকতার ওপর চরম অবিচার করা হয়েছে। বর্তমানে যে অঞ্চল পাকিস্তান, সেই অঞ্চল থেকে যারা ভারতে এসেছিলেন তাদের সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেই সম্পত্তি হয় মুসলিম নাগরিকদের অথবা পাকিস্তান সরকারের দখলে চলে গিয়েছিল। কিন্তু ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিলেন সেই ক্ষেত্রে বিষয়টি অন্য হয়ে গেল। ভারতে যে সমস্ত সম্পত্তিগুলো রয়ে গেল তা ওয়াকফের হাতে তুলে দেওয়া হলো। এর ফলে যে হিন্দু শরণার্থীরা এই জমিতে বসবাস শুরু করেছিলেন তারা এখনও ভাড়া দিচ্ছেন, যা যে কোনো সময়ে মন মর্জি অনুযায়ী বাড়িয়ে দেওয়া হয় এবং এই অবিচার চলতেই থাকছে। আজকে ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের বুকে নিজেদের উৎসব উদযাপনের জন্য ওয়াকফ জমির অনুমতি চাইতে বাধ্য হন, যেমনটি কর্ণাটকে, তামিলনাড়ুতে, ছত্তিশগড়ে প্রায়শই ঘটছে। আর অপরদিকে কেন্দ্র এবং বহু রাজ্য সরকার লক্ষ লক্ষ একর মন্দিরের জমি অধিগ্রহণ করেছে এবং এর ফলে 1 লক্ষের বেশি মন্দির কোটি কোটি টাকার দেবোত্তর সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। হিন্দুদের জন্য এরকম কোনো আইন নেই। আর আমরা বলি, কেন হিন্দুদের নিজস্ব স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই? শিখদের জন্য এরকম কোনো আইন নেই, খ্রিস্টানদের জন্য এরকম কোনো আইন নেই, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক, সুদান এবং মিশরেও এরকম কোনো আইন নেই। আজ এই ওয়াকফ সংশোধনী বিল হওয়ার পর দেশের বহু নাগরিক এর গভীরতা বুঝতে তো পারছেন না। পক্ষে বিপক্ষে বহু আলোচনা সমালোচনা চলছে। ব্যাখ্যা চেয়ে বিবেক তীর্থের কাছে ইমেল আসছে। প্রথম এবং সবচেয়ে বড় যে পরিবর্তন হলো, আগের ওয়াকফ আইনের 40 নম্বর ধারা, যার অধীনে ওয়াকফ বোর্ড যে কোনো সম্পত্তিকে, সেটা ব্যক্তিগত হোক, ট্রাস্টের হোক, মঠের হোক, এমনকি মন্দিরের হোক, ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারত। ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হতো এবং এর বিরুদ্ধে কোনো আদালতে আপিল করা যেত না। এই নতুন বিলের মাধ্যমে তার সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এখন যদি ওয়াকফ বোর্ড কোনো সম্পত্তির ওপর দাবি করে, তাহলে প্রথমে সরকারের মাধ্যমে বিষয়ে তদন্ত হবে। যদি ওয়াকফ বোর্ড যথেষ্ট প্রমাণ দিতে না পারে, তাহলে তার দাবি খারিজ হয়ে যাবে। এছাড়া যদি কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করা হয়, তাহলে 90 দিনের মধ্যে হাইকোর্টে এর বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। আগে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনালে আবেদন করা যেত, কিন্তু এখন হাইকোর্টেও আপিল করা যাবে। দ্বিতীয় বড় পরিবর্তন হলো, যারা সম্প্রতি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ যারা গত 5 বছরের মধ্যে ইসলামে এসেছেন, তারা এখন থেকে ওয়াকফ বোর্ডকে নিজের সম্পত্তি দান করতে পারবেন না। আসলে অনেক মানুষ ভয়ে বা চাপের কারণে ধর্ম পরিবর্তন করতেন এবং তারপর তাদের সম্পত্তি ওয়াকফকে দান করে দিতে বাধ্য হতেন।
কিন্তু এখন থেকে এই ধরনের সম্পত্তি দান করা যাবে না। তৃতীয় বড় যে পরিবর্তন, এখন থেকে ওয়াকফ আল আওলাদ এর আওতায় নারীরাও সম্পত্তির অধিকারী হবেন। এর মানে যে পরিবার তাদের সম্পত্তি ওয়াকফ আল আওলাদ হিসেবে দান করেন, সেই সম্পত্তি থেকে যে আয় হবে তা শুধুমাত্র মসজিদ এবং পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন থেকে সেই পরিবারের নারীরাও এই আয়ের অংশ পাবেন। চতুর্থ বড় পরিবর্তন হলো ওয়াকফ বোর্ডে এখন থেকে 2 অমুসলিম সদস্য এবং 2 মুসলিম নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া ওয়াকফ বোর্ডে যেসব সাংসদ এবং প্রাক্তন বিচারক নিয়োগ করা হবে তাদের মুসলিম হওয়া বাধ্যতামূলক থাকছে না। অর্থাৎ ওয়াকফ বোর্ডকে এখন থেকে ধর্মনিরপেক্ষ বা সেকুলার হওয়ার চেষ্টা করতে হবে। এতদিন ভারতের সংবিধানের মাধ্যমে শুধুমাত্র হিন্দুদেরকেই ধর্মনিরপেক্ষতার দায়িত্ব নিতে হতো। এখন থেকে ওয়াকফ বোর্ডকেও সেকুলার হওয়ার অভ্যাস করতে হবে। শিয়া, সুন্নি এবং পশ্চাৎপদ মুসলিম সম্প্রদায় থেকে অন্তত 1 করে সদস্য ওয়াকফ বোর্ডে রাখা বাধ্যতামূলক হবে। অর্থাৎ এবার থেকে ওয়াকফ বোর্ডে বোহরা এবং আগাখানি সম্প্রদায় থেকেও 1 করে সদস্য থাকবেন। এই দুটি মুসলিম সম্প্রদায়ের সদস্য সংখ্যা অত্যন্ত কম। পঞ্চম বড় পরিবর্তন হচ্ছে এখন থেকে সমস্ত ওয়াকফ সম্পত্তির একটি অনলাইন ডেটাবেস থাকবে। ওয়াকফ বোর্ড এখন আর কোনো সম্পত্তি সম্পর্কে তথ্য গোপন করতে পারবে না। কোন ব্যক্তি কোন সম্পত্তি দান করেছে, সেই সম্পত্তি তার কাছে কোথা থেকে এসেছিল, ওয়াকফ বোর্ড ওই সম্পত্তি থেকে কত টাকা আয় করছে, এই সব তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। সেই সম্পত্তি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সেটাও অনলাইনে জানাতে হবে। এর ফলে অন্তত ওয়াকফ বোর্ডের কাজকর্মে অনেকটা স্বচ্ছতা আসবে বলে আশা করা যায়। যারা এর পরেও ওয়াকফ সংশোধন বিলকে নিয়ে শুধুমাত্র রাজনীতি খুঁজছেন তাদেরকে বলতেই হয়, তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা, সমাজতান্ত্রিকতা সবকিছু ভুলে গিয়ে আগ্রাসনের রাজনীতি শিরোধার্য করেছেন। তারা ভারতবর্ষকে চেনেন না, তারা মাতৃভূমিকে চেনেন না, তারা একটি সুস্থ সমাজ চান না, তারা একটি যুক্তিপূর্ণ রাষ্ট্রের উন্নতির পাথেয় সংবিধান চান না। তারা শুধু রাজনীতি এবং ব্যক্তিগত আখের গোছাতে একটি ক্যান্সার আক্রান্ত সমাজ তথা রাষ্ট্র চান।